ডক্টর ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাইকে সেক্রেটারি করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন, হতাহতদের তালিকা চূড়ান্ত না হওয়ায় শনিবারের স্মরণ সভা স্থগিত। শ্রমিক অসন্তোষে আজও আশুলিয়া গাজীপুরের শতাধিক গার্মেন্টস বন্ধ। মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা। শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। প্রাতিষ্ঠানিক সংস্কারে স্বচ্ছ নিয়োগ ও রাজনৈতিক প্রভাব দূর করার সুপারিশ করবেন কমিশন প্রধানরা। 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার আশাবাদ। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে, তাই এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুদককে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেটা চলবে না। যারা 1-2 মাস 2 মাসে যা হয়েছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে। সংস্কার উদ্যোগে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আশা মির্জা ফখরুলের। আবারও বললেন, ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন শেখ হাসিনা। ব্যবসায়ী ও সিএনজি চালকদের সংঘর্ষের রণক্ষেত্র সিলেটের বন্দরবাজার। মার্কেটের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদ, 20টি যানবাহন ভাঙচুর। আমরা মাল থাকতো না, আমরা মার্কেটের সামনে, তোমার গাড়ি থাকতো না। হঠাৎ তারা দেখি বিভিন্ন জায়গা দিকে ইট দি তারা আক্রমণ করি, আমরা সরতে পারছি না। মেয়াদ উত্তীর্ণ মেডিকেল রিএজেন্ট নিয়ে রিপোর্টের পর ওষুধ প্রশাসনের অভিযান। বেশ কিছু পণ্য জব্দ, লাইসেন্স ও স্টোরের অনুমোদন দেখাতে পারেনি অভিযুক্ত কোম্পানি। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে উপদেষ্টাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়েছে। ব্রিফিংয়ে আরেক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, শ্রমিক অসন্তোষ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রম আইনের অধীনে সমাধানযোগ্য অভিযোগ দেওয়ার জন্যই শ্রমিকদের আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখনও আলোচনা শুরু হয়নি, তবে আমাদের চেষ্টা থাকবে প্রতিবেশী দেশের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখানে নতজানুর কোনো বিষয় নেই বলেও জানান এই উপদেষ্টা। মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান, ডাকনাম স্নিগ্ধ, শহীদ পরিবার থেকে আমরা একজনকে সাধারণ সম্পাদক করেছি, যেন শহীদ পরিবারের দেখাশোনার দায়িত্বে তারা অংশগ্রহণ করতে পারে। কমিশনগুলো হলো প্রাথমিকভাবে আমরা আশা করছি তারা 3 মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে পারবে। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় চূড়ান্ত না করায় 14 সেপ্টেম্বরের স্মরণ সভা বাতিল বা স্থগিত করা হয়েছে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সেই স্মরণ সভায় শহীদ ও আহতদের পরিবারের স্বজনদের ঢাকায় যাতায়াত ও থাকা খাওয়ার জন্য 5 কোটি টাকা খরচ ধরা হয়েছে। দুপুরে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের মাসপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাসপূর্তিতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আগামী শনিবার রাজধানীতে সভা করার কথা ছিল, তবে সেটি বাতিল করা হয়েছে। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না। স্মরণ সভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায় এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে এসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। ঢালাওভাবে সাংবাদিকদের নামে মামলা করার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে জবাব দেন উপদেষ্টা। এ সময় গণমাধ্যম সংস্কারের জন্য একটি কমিশন গঠনের কথাও জানান তিনি। এই রূপরেখাটা আমরা তৈরি করে সেইভাবে আমরা গণমাধ্যমকে ঢেলে সাজাতে চাচ্ছি। গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। তো এই হত্যাকাণ্ডের বিচার সেই ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সরকারের জায়গা থেকে করব। প্রমাণ না থাকলে যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয়। আরেক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, যারা সমন্বয়কদের ও তার পরিবারের পরিচয়ে নানা রকম সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নাম ব্যবহার করে, আমাদের পরিবারের নাম বা কারো নাম ব্যবহার করেই যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয় এবং কেউ নিলে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যথাযথ। পুলিশের মনোবল ফেরাতে কাজ করা হচ্ছে, প্রশাসনের স্থবিরতা কাটাতেও কাজ চলছে। পুলিশ স্বাভাবিক হলে বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ হবে বলেও জানান উপদেষ্টা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের 2 শতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে বাকি কারখানাতে নির্বিঘ্নেই চলছে কার্যক্রম। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। চলমান সংকট নিরসনে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব। অস্থিতিশীল পরিস্থিতিতে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের 2 শতাধিক পোশাক কারখানার উৎপাদন বন্ধ। কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ 86টি আর 133টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্রুত সমস্যার সমাধান এবং কাজে ফেরার পরিবেশ নিশ্চিতের দাবি শ্রমিকদের। আমরা চাই দেশ স্বাভাবিকভাবে চলবে, গার্মেন্টস কারখানা ঠিকভাবে চলবে। যদি কেউ বিশৃঙ্খলা রাস্তাঘাট সৃষ্টি করে তাদেরকে আইনের ব্যবস্থা করা হোক। আমরা কাজে ফিরতে চাই খুব দ্রুত। এটার জন্য সমাধানের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন পদক্ষেপ নেয়। এদিকে ডিইপিজেড সহ আশপাশের কারখানাগুলো চলছে নির্বিঘ্নেই। নির্ধারিত সময়েই কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। গাজীপুরের বেশিরভাগ কারখানাও উৎপাদন আছে, তবে কাজ চলছে না 30টি কারখানায়। সেখানে নিজেদের দাবি জানিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এখানে বেতন আমাদের 10,000, 8,000, 9,000 এরকম, এইভাবে তো আমরা চলতে পারি না। আর আমাদের এখানে কোনো মাতৃকালীন ছুটিও নেই। বেতন কম এবং আমাদের ছুটি কম, সেই অনুযায়ী আমরা কিছু আবেদন করছিলাম। সেই আবেদন তারা না মেনে আজকে আমাদের অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই অফিস বন্ধ করে দিয়েছে। ছুটিটা আমাদের বাৎসরিক ছুটি 6 দিন দেওয়া হয়, এই 6 দিনও আমরা ঠিকঠাক মতো পাই না। গার্মেন্টসে চলমান সংকট নিরসনে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, 5 আগস্টের পর বহু শিল্প মালিক আত্মগোপনে থাকায় বেতন পরিশোধ হয়নি, তাই সেসব কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এক একটা ফ্যাক্টরিতে এমনও আছে যে এক একটা হাউসে 80,000 থেকে 1 লক্ষ কর্মচারী আছে, শ্রমিক আছে। তো সেখানে টপ ম্যানেজমেন্ট, মালিক পক্ষ থেকে শুরু করে টপ ম্যানেজমেন্টের কেউ যদি না থাকে তাহলে কি হচ্ছে যে এটি তো স্বাভাবিকভাবে সব কিছু চলতেও একটু সময় লাগে। এরপর কয়েকটি কারখানা পরিদর্শনের পর শ্রমিকদের সাথে কথা বলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আর পচন নয়, সুস্থ সবল জাতি হিসেবে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তরতাজা নতুন বাংলাদেশ গড়া অসম্ভব কিছু নয়, তবে মন ঠিক করে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। রাজধানীতে ন্যাশনাল বিজনেস ডায়ালগে প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ জাতির জীবনে বারবার আসে না, তা যেন আমরা হারিয়ে না ফেলি। অনুষ্ঠানে ব্যবসায় স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানায় ICCB। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ বা ICCর আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ, প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে অংশ নেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সবার দাবি যে কোনো মূল্যে ফিরিয়ে আনা হোক ব্যবসার পরিবেশ, বন্ধ হোক চলমান অস্থিরতা। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা বেগতিক দেখে 200-র অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। যৌথ বাহিনীর অধিকতর উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। ডায়ালগে বলা হয়, আগের সরকারের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী রাতারাতি বিলিয়নিয়ার হয়ে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। কম মজুরি এবং অদক্ষ শ্রমিক নিয়ে সামনে এগোনো যাবে না। আমাদের দেশে একটা প্রবলেম হলো কি, সবাই ব্যাংক থেকে টাকা নেবে। পৃথিবীর কোনো দেশে ব্যাংক নির্ভর কিন্তু ফাইন্যান্সিং বা ইন্ডাস্ট্রি হয় না। যারা ছোট ঋণ নেয় তারা চিন্তা থাকবে শোধ করবে, আর বড় ঋণ যারা নেয় ব্যাংকারে চিন্তা থাকে কিভাবে ওরা তাদেরকে ধরবো। কিছু ব্যবসায়ী শিল্প মালিক সরকারের, বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। আপনারা সবাই মিলে যেভাবে ছোট থেকে বড় হয়ে আস্তে আস্তে বড় উদ্যোক্তা হয়েছেন, ন্যায় নিষ্ঠার পথ ধরে, সেটাই আমাদের সবার কাম্য। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, জাতির জীবনে বারবার সুযোগ আসে না, গড়তে হবে নতুন বাংলাদেশ। যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। চিন্তা করে দেখুন কি এই সুযোগ, সমস্ত কিছু থেকে আপনি মুক্ত। অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুনভাবে অগ্রসর হবেন। বিশ্ব দরবারে দেশকে তুলে ধরার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, শ্রমিক মালিকদের সম্পর্ক উন্নত করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক, মালিক, সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। সামাজিক ব্যবসায় উদ্বুদ্ধ হতেও তাগিদ দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, এই ব্যবসায় সরকারের মুখাপেক্ষী হতে হয় না। এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে, কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না। এটুকুই শুধু ব্যবসা। অন্য ব্যবসাতে আমি মুনাফা চাই, এই ব্যবসাতে আমি মুনাফা চাই না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনের জন্য আসে নাই। সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন কিংবা পুলিশের সংস্কারে সবার আগে রাজনৈতিক প্রভাব দূর করার উপর জোর দিতে চান কমিশন প্রধানরা। এ নিয়ে 3 কমিশন প্রধানের সাথে কথা হয়েছে আমাদের সহকর্মী আলমগীর স্বপনের। তারা জানিয়েছেন, জনগণের ভোট কিংবা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হোক এমনটা আর চান না। দুদক ও পুলিশের রাজনৈতিক ব্যবহার বন্ধেও দেবেন প্রস্তাব। রাষ্ট্রের প্রধান 3 স্তম্ভ আইন, বিচার ও প্রশাসন বিভাগ। দলীয়করণ, অনিয়ম ও অপব্যবহারে মুমূর্ষপ্রায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ক্ষেত্রে সংস্কারই অন্যতম প্রধান লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। পৃথকভাবে গঠন করা হয়েছে 6 কমিশন। 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। কাজের জন্য অক্টোবর থেকে 3 মাস সময়কে যথেষ্ট মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সিইসি সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা এবং আইনের সংস্কারে জোর দিচ্ছেন তিনি। একটা জিনিস তো আমাদের প্রথমেই করতে হবে, আমাদের নির্বাচন কমিশনার নাই, সেই নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে। সেই নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হলে আমাদের নির্বাচন কমিশন যে একটা নিয়োগ আইন আছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটা পরিবর্তন করতে হবে। ডক্টর বদিউল নির্বাচনী ব্যবস্থার সংস্কারে গুরুত্ব দিতে চান ভোটার তালিকা, প্রার্থী ও দলের আয় ব্যয়ে স্বচ্ছতার উপর। নির্বাচনের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহারও বন্ধ চান। দুর্ভাগ্যবশত আমাদের এই প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে, তাই এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবং নির্বাচন কমিশনও সঠিক নির্বাচন কমিশন ছিল না, তারা পক্ষপাতদুষ্ট ছিল। তো এইগুলো দিকে মনোযোগ দিতে হবে। কতগুলো দায়িত্ব নির্বাচন কমিশনের আছে, দলের আয় ব্যয়ের হিসাব, এগুলো অডিট করা এবং এগুলো সঠিকতা যাচাই করা,
একই সাথে হলফনামা যেসব তথ্য দেওয়া হয় এগুলো যাচাই বাছাই করা। যখন যে সরকার ক্ষমতায় সেই সরকারের রাজনৈতিক হাতিয়ার হয় দুদক, ব্যবস্থা নেওয়া হয় বিরোধীদের উপর। তাই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদককে গড়ে তুলতে সুপারিশ করতে চান কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুদকের নিজস্ব প্রসিকিউশন ইউনিট গঠন, নিয়োগে স্বচ্ছতা ও অর্থ পাচার রোধে ক্ষমতা বাড়াতে হবে, চাপমুক্ত করতে হবে আমলাতন্ত্র থেকে। আসলে দুদক বলল যে স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেই দল ক্ষমতায় থাকে তাদের সাথে জড়িত যারা উচ্চ পর্যায়ে হোক, যেই পর্যায়ে হোক, যারা হয়তো আনা অভিযোগের ক্ষেত্রে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এরকম নজির নেই। অথচ একই দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ তৎপরতা দুদক দেখা যাচ্ছে। এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ রাজনৈতিক সরকারের আমলে পুলিশকে ব্যবহার করা হয় নানাভাবে। এই ধারায় পরিবর্তন এনে পুলিশকে জনবান্ধব করাই লক্ষ্য কমিশন প্রধান সফররাজ হোসেনের। যারা 1-1.5 মাস 2 মাসে যা হয়েছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, আমাদের লক্ষ্য থাকবে যে একটা ভালো পুলিশ ইউকে স্ট্যান্ডার্ড আছে, মনে করেন ইউনাইটেড কিংডম এরকম স্ট্যান্ডার্ড হোক, আর কি সভ্য দেশের মতো হোক। সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা দায়িত্বের পরিধি ও কাজের ধরন জেনে সংস্কারে নামতে চান। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, পরিবর্তন সম্ভব, সকলের সমর্থন পেলেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পিতভাবে অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 14 ও 15 সেপ্টেম্বর সমাবেশ করবে বিএনপি। 14 সেপ্টেম্বর অভ্যুত্থান ও বিগত 15 বছরের নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং 15 সেপ্টেম্বর নয়াপল্টনে গণতন্ত্র দিবসের মূল সমাবেশ। দুদিনের এই কর্মসূচির সমন্বয় বৈঠক হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের ভীষণ তুলে ধরেছেন। দ্রুত সময়ে ঘোষিত সংস্কার সম্পন্নের আহ্বান জানান তিনি। সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। মির্জা ফখরুলের প্রত্যাশা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্প কারখানায় অস্থিরতা প্রতিরোধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। এ সময় ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য শারীরিক সুস্থতা ও সক্ষমতা প্রয়োজন। একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে, সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকু উনি সহ্য করতে পারবে, সেইটি কিন্তু একটা গল্পের বিষয় না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্যকে সুযোগ দেওয়ার জন্য নয়, এমন মন্তব্য করেছেন সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে টাঙ্গাইলের পৌর উদ্যানে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের রাজনীতিতে এবার থেকে যোগ্য লোককে আসতে হবে। যারা দেশের মানুষের পক্ষে কথা বলবে তারাই রাজনীতিতে আসবে। চাঁদাবাজ সিন্ডিকেটদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
ফ্যাসিস্টকে আমরা দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। কেউ যদি এখনো শয়নের স্বপ্নে স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিয়ে দেয়। রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আর পুলিশ ভ্যানে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। এরপর খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় এজাহার নামীয় 12 নম্বর আসামি আসাদুজ্জামান মিয়াকে ডিবি কার্যালয়ে রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসাদুজ্জামান মিয়াকে আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসাদুজ্জামানের নির্দেশে ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারের নামে হত্যা করে পুলিশ। এই মামলার সঙ্গে তার ঘটনার সঙ্গে এই এনকাউন্টারের সঙ্গে এবং এই ক্রসফায়ারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এটার সঙ্গে কারা কারা জড়িত তা উদ্ঘাটন করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। এদিকে আশুলিয়ায় লাশ বোঝাই ভ্যানে আগুনের ঘটনায় হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে অধ্যায়, কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আবদুল্লাহিল কাফি। পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সমস্ত ঘটনা উল্লেখ করে শুধু এফআইআরের নাম আর ভিকটিম বদলে তাদেরকে রিমান্ড চাওয়া যেতে পারে না এবং তাদেরকে জেল হাজতে আটকেও রাখা যায় না। এদিন রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে। জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ মেডিকেল রিএজেন্ট নিয়ে রিপোর্ট প্রকাশের পর অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। অনুমোদনহীন বেশ কিছু পণ্যের প্রমাণ পেয়েছে তারা। অভিযানে কোনো ড্রাগ লাইসেন্স ও স্টোরের অনুমোদন দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। জেনেটিকের মালিক জানান, লাইসেন্সের ফি ও পদ্ধতি অনেক জটিল, প্রয়োজনে ভবিষ্যতে লাইসেন্স সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তিনি। জব্দ করা অনুমোদনহীন মালামালের বিষয়ে আইনি ব্যবস্থা নেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর। হাসপাতাল ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্ট সরবরাহ করে আসছিল একই কোম্পানির জেনেটিক ও অর্গানিক নামের 2টি প্রতিষ্ঠান। এ নিয়ে রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। হাতে নাতে নকল স্টিকার সহ ধরা পড়ার পর থেকে সেসব সরিয়ে ফেলতে থাকে প্রতিষ্ঠানটি। সিসিটিভির ফুটেজেও মিলেছে তার প্রমাণ। দেখা যাচ্ছে সোমবার সকালে জেনেটিকের গাড়িতে কোম্পানির স্টোরে থাকা পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে। রিপোর্ট প্রচারের 3 দিন পর বৃহস্পতিবার অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। কোম্পানির স্টোর থেকে মালামাল সরানোর আলামতও পাওয়া যায়। সন্ধান মেলে বেশ কিছু অনুমোদনহীন মেডিকেল ডিভাইস ও রিয়াজেন্টের। আপনি তাহলে বলছেন যে রেজিস্ট্রেশন ফি কমানো হয় নাই বলে আপনি রেজিস্ট্রেশনের আন্ডারে যাচ্ছেন না? অবশ্যই এটা আমার ভুল ছিল। 2023 সালে আপনারা রুল করছেন, এটার জন্য ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদেরকে বাধ্য করেন। 2016 থেকে মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন আছে, যেটা আমাদের গেজেট নোটিফিকেশন আছে, এবং আমাদের নতুন যে আইন 23-এর ওখানে একদমই স্পেসিফিক্যালি চলে আসছে। এছাড়া পণ্যের মান রক্ষায় তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি রাখার কথা বলা হলেও স্টোরের তাপমাত্রা ছিল 14 ডিগ্রি। বেশ কিছু আনরেজিস্টার্ড, যেগুলোতে আসলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি নেওয়া হয় নাই এবং বিনা অনুমোদনে এগুলো আনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে।
মেডিকেল ডিভাইস ও রিয়েজেন্ট আমদানিতে কোনো ড্রাগ লাইসেন্স দেখাতে পারেনি জেনেটিক। স্টোরেরও কোনো অনুমোদন নেই জেনেটিক বা অর্গানিক ইন্টারন্যাশনালের। প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক নয়, প্রক্রিয়াও জটিল। আপনি যদি গুড রিপোর্টার হন তাহলে আপনি বি কাইন্ড টু পিক আপ দ্য ইনফরমেশন। আপনারা যখন রুমে ঢুকছেন, যখন রুমে ঢুকে ভিতরে করছেন, ইন দ্য মিন টাইম টেম্পারেচার গোস আপ। অভিযানে অনিয়মের সত্যতা পেলেও ম্যাজিস্ট্রেট না থাকায় সাথে সাথে কোনো ব্যবস্থা নিতে পারেনি অধিদপ্তর। তবে কিছু পণ্য জব্দ করে নিয়ে যায় তারা। মহাপরিচালক মহোদয়কে আমরা এটা অবহিত করব, আমরা ফিজিক্যালি অবহিত করব, লিখিত প্রতিবেদন দিয়ে অবহিত করব। হ্যাঁ, তারপর মহাপরিচালক মহোদয় যে সিদ্ধান্ত নেবেন। যথাযথ অনুমতি না দেখে হাসপাতাল ডায়াগনস্টিকে পণ্য না কেনার পরামর্শ দেন তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র সিলেটের বন্দরবাজার। মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং করাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বেঁধেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত 20টি যানবাহন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সিলেট নগরীর বন্দরবাজারে ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকরা এভাবেই দুপুর থেকে জড়ায় সংঘর্ষে। এরপর দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছোড়া হয় ইটপাটকেল, ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। এ সময় পথচারী সহ আহত হন অনেকেই। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই মার্কেটের সামনে অবৈধভাবে সিএনজি অটোরিকশা পার্কিং করে আসছে চালকরা। এ নিয়ে প্রতিবাদ করাতে তাদের উপর চড়াও হয় শ্রমিকরা। সবসময় স্ট্যান্ড রাখার কারণে ও ব্যবসায়ী একজন কইছে তুমি দিন খাড়া হইও না, একটু হরিয়া যাও, কইতে কথা কাটাটি শুরু হয়েছে। সিটির নির্বাহী যেন আসলে এন কইছুন আমরা বর্তমানে যে মেয়রের দায়িত্ব আছে তার কাছে আলমপুর যাইতাম, আমরা বাইরে গেটের সামনে আইতে না আইতেও আমরা ভিডিও আরম্ভ করি। শ্রমিকদের দাবি, বিনা উস্কানিতে তাদের উপর হামলা হয়েছে, ভাঙচুর করা হয় তাদের যানবাহন। সিটি মার্কেটের সামনে আইছি, আসার পরে দেখছি তারা কিছু লোকজন জুড়ু হয়েছে, ওয়া পরে দেখি আক্রমণ, খালি ডিল দিয়া পাথর দিয়া ইটাইতেছে। সরতে পারছি না, আমরা গাড়িগুলা ওই রাখা অবস্থায় আমাদের গাড়িগুলা ভাঙছে। এটা কেন ভাঙলো আমি কইতাম পারি না, হঠাৎ করে দেখে মাইর। কয়েক ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি শীঘ্রই এটা একটা সমাধান হবে এবং সুষ্ঠু সুন্দরভাবে মানুষ চলবে, এবং যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যারা সিএনজি মোটর শ্রমিক। সংঘর্ষের পর থেকেই বন্ধ বন্দরবাজার এলাকার বেশিরভাগ দোকানপাট। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা টোল প্লাজা ভাঙচুরের পাশাপাশি তাতে আগুন দেয়। প্রায় 1 ঘণ্টা বন্ধ থাকে হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভাঙচুরের পর দেয়া হয়েছে আগুন। পুড়েছে হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়কের শহীদ রফিক সেতু টোল প্লাজা। টোল বন্ধের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিংগাইরে শহীদ রফিক সেতু এলাকায় জড়ো হয় কয়েকশো মানুষ। তারা বিক্ষোভ মিছিল নিয়ে যায় টোল প্লাজায়। ভাঙচুরের পর ঘটে সহিংসতা। এককভাবে টোল যে একজন মালিক ছিল বিষয়টা এমন না, আমাদের সিংগাইরে কিছু দোষরা ছিল, হেমাদপুরে কিছু ফেসিবাদের দোষরা ছিল, তার সম্মিলিতভাবে একটা ফেসিজমটা এখানে প্রতিষ্ঠা করতে চাইছে। লুৎফর মহাজন নামে যে আছেন তার নেতৃত্বে কিন্তু এই টোলটা নেওয়া হয়। যদি আবার টোল নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তারা, তাহলে আমরা আবার আমাদের কর্মসূচি চালু করব। সাভারের হেমায়েতপুর ও মানিকগঞ্জের সিংগাইরের সংযোগস্থল ধলেশ্বরী নদীতে সেতুটি চালু হয় 2000 সালে। শুরু থেকেই যানবাহনে টোল আদায় করা হয় এখানে। স্থানীয়দের অভিযোগ, 307 মিটার দৈর্ঘ্যের এই সেতুর টোল দিতে গিয়ে ক্ষতির শিকার হচ্ছেন তারা। নাকি এখানে ইনভেস্ট করতে দিচ্ছে, মিল ফ্যাক্টরি বানাতে দিচ্ছে, কিন্তু দেখা যায় টোলের কারণে তাদের অনেক খরচ পড়ে যায়। এজন্য অনেকে মিল ফ্যাক্টরি করতে চাইছে না, গার্মেন্টস করতে চাইছে, তাও করতে পারছে না। চাই প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি, উনি যেন আমাদের এই দৃষ্টি আকর্ষণ করে সবার মুখে থেকে টাকা দিয়ে টোল বন্ধ করে দেন। স্থানীয়দের অভিযোগ, গত 24 বছরে সেতুটির নির্মাণ ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি টাকা আদায় হলেও আওয়ামী লীগের কয়েকজন নেতা ও আমলাদের যোগসাজশে টোল আদায় অব্যাহত। তাই বর্তমান সরকারের কাছে টোল পুরোপুরি মুক্ত করার দাবি তাদের।
বারবার এই টোলটাকে এক্সটেনশন করে আমাদের সিঙ্গারবাসীকে একটা গলার কাঁটা হিসেবে পরিণত করেছে। এই অবৈধ টোল থেকে আমরা মুক্তি চাই সিঙ্গারু এবং হরিরামপুরবাসী। এর জন্য আমরা মানিকগঞ্জের সর্বস্তরের জনতা একত্রিত হয়ে আজ আমরা এটা উচ্ছেদ করতে এসেছি এখানে। শহীদ রফিক সেতুর টোলের বিষয়ে জানতে ইজারাদার এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুদিন ধরে অচল কক্সবাজার সদর হাসপাতাল। সেবা না পেয়ে সব রোগী চলে যাওয়ায় হাসপাতাল এখন অনেকটাই খালি। কর্মস্থলে নিরাপত্তা এবং চিকিৎসককে মারধরে জড়িত সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে ঘোষণা চিকিৎসকদের। চিকিৎসা না পেয়ে রোগী চলে যাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে সব ওয়ার্ডের বেশিরভাগ শয্যায় এখন খালি। হাতে গোনা যে কয়েকজন আছেন তারাও চলে যাওয়ার অপেক্ষায়। চিকিৎসকদের কক্ষের সামনে ঝুলছে নোটিশ। একদিকে চিকিৎসকদের কর্মবিরতি, অন্যদিকে এক চিকিৎসককে মারধরের জেরে আরও অপ্রীতিকর ঘটনার শঙ্কায় হাসপাতাল ছাড়ছেন রোগীরা। আমি প্রায় 1 ঘন্টা ধরে আমি এখানে ছোট বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হসপিটালে কোনো রকমের ডাক্তার নাই, তাই আমরা চলে যাচ্ছি। এছাড়া আমাদের কোনো উপায় নেই। মেডিসিন দেওয়ার আইসে যে ওখানে মানে ডাক্তার মারছে যে মারা গেছে বলে একটা লোক। আমাদের যে হাসপাতাল যে আমাদের ভাঙচুর করেছে, মূল্যবান জিনিসপত্র ধ্বংস করেছে, নষ্ট করেছে, এটা আমরা এখন তদন্ত কমিটি করেছি। হাসপাতালের ভেতর চিকিৎসক সজীব গাজীকে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলে কর্মবিরতি। হামলাকারীদের গ্রেফতার এবং কর্মস্থলের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, নার্স, ওয়ার্ড ও কর্মচারীরা। যখন 24 ঘন্টা নিরাপত্তা নিশ্চয় দিতে পারবেন, ততক্ষণ আমরা সবাই আগের মতোই কার্যক্রম চালু করব। যার বাবা মারা গেছে সে বাবার শোকে কাতর না হয়ে কেন ডাক্তারের উপর হামলা করবে? নিশ্চয়ই এখানে অন্য কারো হাত রয়েছে, আমরা এটারও বিচার চাই। অবিলম্বে অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয় এবং হসপিটাল কর্তৃপক্ষ থেকে যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এখন আমরা বাধ্য রাস্তায় নেমে আন্দোলন করতে। আমরা চাচ্ছি যারা এগুলোর সাথে জড়িত ওদের একটা সুষ্ঠু বিচার হোক। যে যার ইচ্ছা মতো এসে ডাক্তারকে পিটাই চলে যাবে, এটা যেন আর কোথাও না হয়। তোর এমন বিচারের আওতায় আনা যাতে নেক্সট টাইম থেকে আর কোনো দুর্বৃত্তের জন্য সাধারণ মানুষের নাম খারাপ না হয়। গেল মঙ্গলবার রাতে এক রোগীর মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগে সিসিইউতে কর্তব্যরত চিকিৎসক সজীব গাজীকে মারধর করেন রোগীর স্বজনরা। এই ঘটনায় মামলার পর 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সব কিছু আইন মেনে হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ সংবিধান সংশোধন করা খুবই জরুরি বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কারও জরুরি। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই 70 অনুচ্ছেদের কারণে। আমার ব্যক্তিগত মত, নট অ্যাটর্নি জেনারেল হিসেবে, 70 অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন। বিপ্লবোত্তর একটি সরকারে যদি মনে করেন সেই সরকার সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবেন, সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে। সাংবাদিক নির্যাতনের জন্য বিচার বিভাগের যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের সহ জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্যাতিত সাংবাদিকদের কথা শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না হয় তা নিশ্চিতে কাজ করবে জাস্টিস ফর জার্নালিস্ট। নেতারা বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই চলবে। দাবি করেন, স্বাধীন গণমাধ্যম পরিপন্থী আইন বাতিল করা সহ সাংবাদিক নির্যাতনের জন্য দায়ীদের আইনের আওতায় আনার। কেউ যাতে সাংবাদিকদের উপর একই কায়দায় নির্যাতন করতে না পারে
সেই জন্য সোচ্চার থাকি, সেই চেষ্টাই আমাদের থাকবে। এবং রাষ্ট্র নিজেই গণমাধ্যম প্রতিষ্ঠানকে নিপীড়নের একটা টুলস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমরা কাজ করতে চাই গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করার জন্য, সমস্ত নিপীড়নমূলক আইনগুলো যাতে বাতিল করা হয়। এই নিপীড়ন যারা করেছেন আমরা সেটার জন্য আমরা বিচার চাইব এবং ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক বা কোনো সংবাদপত্র বা কোনো প্রতিষ্ঠান এভাবে কেউ বন্ধ করতে না পারে। বাংলাদেশের নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করতে আমেরিকা যে নির্দেশনা দিয়েছিল তা শিথিল করা হয়েছে। রেড অ্যালার্ট এক স্তর কমিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এবার নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণে। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। গত জুলাইয়ের ভ্রমণ সতর্কতার আপডেট প্রকাশ করা হয়েছে। এতে এবারের নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, কেউ যদি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের পার্বত্য অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করে তবে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পূর্ব অনুমতি লাগবে। দর্শকেরা, এই ছিল আমাদের আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।